বন্ধুরা, আপনারা তো জেনে গেছে 23শে জুলাই 2024 ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি 2024-25 বাজেট পেশ করেছে। আগামী 5 বছরের সরকার কোন দিকে বেশি নজর দিতে চলেছে তা আমরা বাজেট থেকেই জানতে পারবো। মিডিল ক্লাসের ঝুলিতে কোনো কিছু আছে না নেই, কোন কোন জিনিস সস্তা হতে চলেছে আর কোন কোন জিনিস হাতের নাগালের বাইরে যেতে চলেছে, সব থেকে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গের জন্য কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। We particularly focus on employment, skilling, MSMEs and the middle class. 5-year period. বন্ধুরা, কোনো কিছু প্ল্যানিং করে কাজ করতে গেলে বাজেট অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, দৈনন্দিন জীবনেও তো আমরা বাজেট করেই চলি। এই বাজেট মূলত দুটি জিনিসের উপর ভর করে তৈরি হয়। যেমন আপনি মাসে কত টাকা ইনকাম করেন বা আয় করেন, আর দ্বিতীয়ত আর এই মাসে আপনি কত খরচ করতে চান। আর এখন তো বাজেটের লোনও ধরা হয়। ধরুন আপনার মাসে 10,000 টাকা আয় এবং 6,000 টাকা এই মাসে অলরেডি খরচ হয়ে গেছে, কিন্তু আপনার খুব জরুরি জিনিস যেমন মোবাইল হতে পারে সেটি আপনার এক্ষুনি প্রয়োজন। তখন আপনি কি করবেন, সেখানে সাধ্যমতো আপনি লোন নিয়ে সেটা তৎক্ষণাৎ মেটাতে পারেন। তখন সেটা আপনার বাজেটেই তো যুক্ত হবে, কারণ সেই টাকা তো আপনাকেই প্রতি মাসে পে করতে হবে। আপনার যেমন ইনকাম হয় দেশের জন্য সেটাকে রেভিনিউ বলা হয়। আপনার মনে এখন প্রশ্ন আসতেই পারে যে দেশ কিভাবে ইনকাম করে। এই ইনকাম আপনার আমার থেকে নেওয়া ট্যাক্স থেকে আসতে পারে, যেমন ইনকাম ট্যাক্স, জিএসটি, কাস্টম ডিউটি এক্সেট্রা এক্সেট্রা। আবার নন ট্যাক্সের থেকেও আসতে পারে, যেমন কেন্দ্র কোনো রাজ্যকে যদি লোন দেয় তাহলে তার উপর আয় করা ইন্টারেস্ট, পাওয়ার সাপ্লাই ফিস, ফাইন, পেনাল্টি এক্সেট্রা এক্সেট্রা। এই সব থেকে দেশের আয় হয়। আর খরচের কথা যদি বলেন, কর্মচারীদের স্যালারিজ, পেনশন, সাবসিডিজ দেশের ডেভেলপমেন্ট কাজে খরচ হয়ে থাকে। বন্ধুরা, এই বাজেট মূলত 3 ধরনের হয়ে থাকে। 1 সারপ্লাস বাজেট, যেখানে ইনকাম বেশি খরচের থেকে। 2 ব্যালেন্স বাজেট, যেখানে ইনকাম আর খরচ সমান সমান। 3 ডেফিসিট বাজেট, যেখানে ইনকামের থেকে খরচ বেশি হয়। ভারতের ইতিহাসে শুধুমাত্র একবারই 1951 সালে সারপ্লাস বাজেট পেশ করা হয়েছিল। তারপর থেকে আসা সব বাজেটই ডেফিসিট বাজেট ছিল। এই বছরের বাজেটও একটি ডেফিসিট বাজেট, কারণ এখানে ইনকামের থেকে খরচা বেশি ছিল। এবছর 2024 বাজেটে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি মনে করেন যে এবার কেন্দ্র সরকার ইনকাম করবেন 32,07,200 কোটি টাকা এবং খরচা করবেন 48,20,512 কোটি টাকা। অর্থাৎ এর মানে 16,13,312 কোটি টাকা সরকারকে লোন নিয়ে খরচ করতে হবে। এবার চলুন দেখে নিই এই বাজেটে ফোকাস কোন কোন দিকে হয়েছে। এই বাজেটে 4টি জাতির দিকে ফোকাস করা হয়েছে: গরিব, মহিলা, যুবক বা ইউথ এবং অন্নদাতা বা কৃষক। এই বাজেটের থিমে এমপ্লয়মেন্ট, স্কিলিং, এমএসএমই এবং মিডিল ক্লাসের দিকেও নজর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সব মিলিয়ে এই 9টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যেগুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনি দেখতে পারেন। সর্বপ্রথম আসি জবের উপর। এখানে ইউথদের জন্য সুখবর। ইউথদের জব পাওয়ার সক্ষমতা এবং কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে স্কিমের কথা বলা হয়েছে, যেখানে সরকার টার্গেট নিয়েছে 1 কোটি ইউথদের টপ 500 কোম্পানিতে ইন্টার্নশিপ প্রোভাইড করানো হবে আগামী 5 বছরে। এবং হায়ার এডুকেশনের জন্য 10 লাখ পর্যন্ত লোন দেওয়া হবে 1 লাখ স্টুডেন্টকে প্রত্যেক বছর। তো দেখা যায় এটা একটা ভালো উদ্যোগ। পার্সোনাল ইনকাম ট্যাক্সের উপর নতুন রিজিমই আনা হয়েছে। যদি আপনার ইনকাম 0 থেকে 3 লাখ পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। 3 থেকে 7 5%, 7 থেকে 10 10%, 10 থেকে 12 15%, 10 থেকে 15 20% এবং 15 লাখের উপরে হলে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। এখানে যদি দেখা যায় পুরনো ট্যাক্স রিজিমে আর নতুন ট্যাক্স রিজিমের মধ্যে এমন কোনো পার্থক্য নেই। এবার আসি কোন কোন জিনিস সস্তাতে চলেছে। মূলত পরিবর্তন শুধুমাত্র ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে করা হয়েছে, যেমন কাস্টম ডিউটি। কিছু জিনিসের উপর ট্যাক্স কম করা হয়েছে এবং কিছু কিছু জিনিসের উপর থেকে পুরো ট্যাক্স সরানো হয়েছে। যেমন ক্যান্সারের ওষুধ সস্তা হতে চলেছে, মোবাইল ফোন, চার্জার সস্তা হতে চলেছে। সোনা এবং রূপার কাস্টম ডিউটির উপর 15% থেকে 6% কমিয়ে আনা হয়েছে। তার মানে সোনা, রূপার আর প্ল্যাটিনামের দামও কিছুটা কমবে। চামড়ার জিনিসের দামও কমতে চলেছে। এর আগে ভারতের নতুন কোনো কোম্পানিতে কোন ইনভেস্টার ইনভেস্ট করলে তার লাভের অর্থের উপর এঞ্জেল ট্যাক্স দিতে হতো, আর সেটা পুরোপুরি শূন্য করে দেওয়া হয়েছে, যাতে নতুন বিজনেস বা স্টার্ট আপ গ্রো করতে পারে এবং নতুন স্টার্ট আপে ইনভেস্টাররা ইনভেস্ট করতেও আগ্রহী হয়। আমার মনে হয় এটাও একটি ভালো উদ্যোগ। এই বাজেটে সোলার এনার্জি প্রমোট করার জন্য PM সূর্যা ঘর যোজনার কথাও বলা হয়েছে, যেখানে আপনি আপনার ঘরে সোলার পাওয়ারের মাধ্যমে 300 ইউনিট ফ্রি বিদ্যুৎ পেতে পারেন।
এছাড়াও এই বাজেটে রেলওয়েজের জন্য 2,55,393 কোটি, ডিফেন্সের জন্য 6,21,941 কোটি, রোড ট্রান্সপোর্টের জন্য 2,78,000 কোটি, এগ্রিকালচারের জন্য 1,32,470 কোটি, এডুকেশনের জন্য 1,20,628 কোটি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 11,11,111 কোটি টাকা বরাদ্দ রয়েছে। কিছু কিছু জিনিসের দাম যেমন কমেছে, কিছু কিছু জিনিসের আবার দাম বেড়েওছে। যেমন শেয়ার মার্কেটে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং যারা করতো, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, সেখানে 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে এবং লং টার্ম ইনভেস্টমেন্টে 10% থেকে বাড়িয়ে 12.5% করা হয়েছে। আর এর সরাসরি ইম্প্যাক্ট কদিন শেয়ার মার্কেটেও পড়েছে। প্লাস্টিক এবং কেমিক্যালের উপরেও কাস্টম ডিউটি বাড়ানো হয়েছে। সরকার চাইছে বাজারে প্লাস্টিকের প্রভাব কমে। আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ। এবার কোনো রাজ্যের কথা যদি বলি, সেখানে দুটো রাজ্যই স্পেশাল প্যাকেজ পেয়েছে। এক, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালকে উন্নত করার জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ থাকছে। আর বিহারের রাস্তা, এয়ারপোর্ট, মেডিকেল কলেজ, স্পোর্টস আর ট্যুরিজম এবং গয়া নালন্দার ডেভেলপমেন্টের জন্য 26,000 কোটি টাকা খরচ করা হবে। বন্ধুরা, আপনার মনে তো একটা প্রশ্ন আসছে যে পশ্চিমবঙ্গের জন্য কি রাখা হয়েছে, যে বাজেটের সাবসিডি এবং কোন খাতে কি খরচ হবে তা ওভারঅল ভারতের উন্নয়নের জন্যই হবে, সেখানে সব রাজ্যই ইনক্লুড থাকবে। তাছাড়া বাজেটের অলরাউন্ডার ডেভেলপমেন্ট পূর্বোদয়া প্ল্যানের মাধ্যমে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের এই 5টি রাজ্যই ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এই বাজেট সাকসেসফুল কতটা হবে তা আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো। তো বন্ধুরা, আপনার কি রায় এই বাজেট সম্পর্কে তা কমেন্টে জানান। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।